নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নিমাই ভট্টাচার্যের লেখা একটি মন ছোঁয়া প্রেমের গল্প। গল্পের নাম স্টপ ওভার করাচি। শুনতে থাকুন আজকের গল্প স্টপ ওভার করাচি। ভারতীয় সাংবাদিকদের তখন পাকিস্তান যাবার ভিসা দেওয়া হতো না, তাই চাণক্যপুরীর পাকিস্তান হাই কমিশনের দরজায় কোনো আবেদনপত্র নিয়ে হাজির হয়নি। কিন্তু সব সময় পাকিস্তান যাবার একটা অদম্য ইচ্ছা মনের মধ্যে জমা ছিল। মনে হতো অমৃতসর থেকে মাত্র আধ ঘন্টার পথ যে লাহোর, তাকেও কি দেখতে পাবো না। করাচিকে পাশে রেখে মধ্যপ্রাচ্যের কত দেশ ঘুরে চলে যাচ্ছি ইউরোপ। দেশে ফেরবার পথেও করাচির সঙ্গে লুকোচুরি খেলছি। তখনও সে বোরখা পরে নিজেকে ঢেকে রেখেছে। সেবার কমনওয়েলথ প্রাইম মিনিস্টার কনফারেন্স কভার করতে গেছি লন্ডন। ব্রিটিশ গভর্নমেন্ট বোধহয় ইচ্ছে করেই ভারতের প্রধানমন্ত্রী আর পাকিস্তানের প্রেসিডেন্টকে ক্লারিজেসে রেখেছেন, তাই আমাকেও বারবার যেতে হয় ব্রুক স্ট্রিটের বিখ্যাত এই হোটেলে ভারতীয় প্রধানমন্ত্রীর নানা কাজকর্মে সাহায্য করবার জন্য। আমাদের হাই কমিশনের বেশ কয়েকজন কর্মী এবং অফিসারকে দিনরাত ওখানে থাকতে হয়। পাকিস্তান প্রেসিডেন্টকে সাহায্য করবার জন্য পাকিস্তান হাই কমিশনের অনেকেই ওখানে। ভাগ্যক্রমে পাকিস্তান ফরেন সার্ভিসের কয়েকজন বাঙালি অফিসারের সঙ্গে ক্লারিজেসে আমার বেশ আলাপ হলো। প্রথমে নেহাতি সৌজন্যমূলক কথাবার্তা হয়, হয়তো সামান্য হাসি ঠাট্টা, তারপর একটু ঘনিষ্ঠতা। সপ্তাহের শেষে প্রাইম মিনিস্টার কনফারেন্স শেষ হতে না হতেই ওরা আমার বন্ধুস্থানীয় হয়ে গেলেন। আইয়ুব খান লন্ডন ত্যাগ করবার পরদিনই নটিং হিলে হক সাহেবের বাড়িতে আমার নৈশ ভোজন। ওই নৈশ ভোজনে পাকিস্তান হাই কমিশনের 4-5 কূটনীতিবিদ সস্ত্রীক উপস্থিত ছিলেন। এছাড়াও বিবিসির 2-4 বাঙালি সস্ত্রীক আমন্ত্রিত ছিলেন। এক রাউন্ড শেরি, শ্যাম্পেন, কনিয়াক, ভটকার পর শুরু হলো গান। সবার আগে মাহমুদা বেগম গাইলেন অতুল প্রসাদের মিছে তুই ভাবিস মন, তাই গান গেয়ে যা, গান গেয়ে যা আজীবন। তারপর আরও কতজনের কত গান। ওই গান বাজনার মাঝে মাঝেই হাসি ঠাট্টা, গল্পগুজব। হঠাৎ কি প্রসঙ্গে যেন করাচির কথা উঠতেই আমি বললাম, দিল্লি ফেরবার পথে কটা দিন করাচিতে কাটাতে পারি না? আমিন সাহেব বললেন, আপনাকে ভিসা দেওয়া যাবে না, কিন্তু ভিসা ছাড়াও তো 48 ঘন্টা আপনি থাকতে পারেন। তা তো জানি, কিন্তু হক সাহেব বললেন, ওসব কিন্তু টিন্তু ছাড়ুন, আপনি যান, আমরা সব ব্যবস্থা করে দেব। আমি সোজাসুজি জিজ্ঞাসা করলাম, কোনো বিপদে পড়ব না তো? ওরাও সোজাসুজি উত্তর দিলেন, না, বিপদে কিছু পড়বেন না, তবে টিকটিকি লেগে থাকবে। আমি হেসে বললাম, পাকিস্তানে গেলে যে টিকটিকি পিছনে লেগে থাকবে তা তো খুবই স্বাভাবিক। পরের দিনই আমি রিটার্ন জার্নির প্ল্যান ঠিক করে ফেললাম। লন্ডন, প্যারিস, ফ্রাঙ্কফার্ট, মিউনিক, ভিয়েনা, রোম, বেইরুট, কায়রো, করাচি, দিল্লি। হক সাহেবকে জানিয়েছিলাম 4 তারিখে লন্ডন ছাড়ছি। 21 ভোর 4:30 BOAC ফ্লাইট 501-এ করাচি পৌঁছব। থাকবো KLM হোটেলে। হক সাহেব বললেন, সব ঠিক হোগা, কোই চিন্তা নেই করনা। আমি লন্ডন ছাড়বার আগে হক সাহেবকে আমার রোম আর কায়রোর হোটেলের নাম ও ঠিকানা জানিয়ে দিলাম। ঘুরে ফিরে এলাম রোম, কিন্তু না, হক সাহেব কোনো কিছু খবর দিলেন না। কায়রোতেও 3 দিন কাটালাম, না, ওখানেও কোনো চিঠিপত্র পেলাম না। উনি প্রতিশ্রুতি না দিলেও বলেছিলেন দরকার হলে যোগাযোগ করবেন। আমিও আশা করেছিলাম রোম বা কায়রোতে ওর কাছ থেকে একটা চিঠি বা টেলিগ্রাম পাবো। তাই বেশ দুশ্চিন্তা নিয়েই 20 তারিখ রাত্রে কায়রো থেকে করাচি রওনা হলাম। ট্রেন ঠিক সময় করাচি পৌঁছল। অবিভক্ত ভারতের বৃহত্তম এয়ারপোর্ট আমাকে মুগ্ধ করল না, বরং সূর্যোদয়ের প্রাককালেও এর বাতাসে প্রাণহীন রুক্ষতার স্পর্শে চমকে উঠলাম। করাচি এয়ারপোর্টে নামলেই বোঝা যায় বেলুচিস্তানের মরুপ্রান্তর দূরে নয়।
এলাম টার্মিনাল বিল্ডিংয়ে। ইমিগ্রেশন কাউন্টারের পুলিশ কর্মচারী আমার পাসপোর্ট একটু বেশি যত্ন নিয়ে দেখে নিয়ে একবার ভালো করে আমার মুখখানা দেখলেন। অ্যারাইভাল করাচি ইন্টারন্যাশনাল, ওই স্ট্যাম্পের উপরে সই করে তারিখ দিলেন। একটু পরে কাস্টমস। একজন অফিসার আমার সুটকেসের উপরেই কমনওয়েলথ প্রাইম মিনিস্টার কনফারেন্সের ফোলিও ব্যাগটি দেখে প্রশ্ন করলেন, আর ইউ এ ডিপ্লোম্যাট? না না, আমি সাংবাদিক। পাসপোর্ট দেখান। ওকে পাসপোর্ট দেবার পরই উনি আমার পরিচয়পত্রের পাতাটি ভালো করে দেখে নিয়েই একবার আমাকে দেখলেন। তারপর হঠাৎ বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠলেন, এনি ক্যামেরা, ওয়াচ, ইলেকট্রনিক? না না, ওসব কিছুই নেই। অসভ্যের মতো চিৎকার করে জিজ্ঞাসা করলেন, সোনার গয়না, ফরেন কারেন্সি? না না, তাও নেই, তবে ট্রাভেলার্স চেক আছে। আবার সেই অসভ্য চিৎকার। তবে কি আছে আপনার সুটকেসে? জামা কাপড় আর কাগজপত্র। যে ভদ্রলোক এতক্ষণ অসভ্যের মতো চিৎকার করছিলেন, তিনি হঠাৎ অত্যন্ত চাপা গলায় আমার দিকে না তাকিয়ে বাংলায় প্রশ্ন করলেন, আপনি হক সাহেবের বন্ধু? সতর্কভাবে এদিক ওদিক দেখে নিয়ে বললাম, হ্যাঁ। উনিও অত্যন্ত সতর্কভাবে একবার চারপাশে দৃষ্টিটা ঘুরিয়ে নিয়ে প্রায় আপন মনে বললেন, কেএলএমের হোটেলেই থাকবেন তো? মুখে না, মাথা নেড়ে বললাম, হ্যাঁ। চলে যান, কোনো চিন্তা নেই। মনে মনে হক সাহেবকে ধন্যবাদ না জানিয়ে পারলাম না। এরপর পাসপোর্ট জমা রেখে রসিদ নিয়ে বিওএসির গাড়িতে চলে এলাম কেএলএমের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। তখন 6টা বাজে। রাত্রে বিশেষ ঘুম হয়নি, তাই জামা কাপড় বদলে একটু শুয়ে পড়লাম। দরজায় নক করবার আওয়াজ হতেই ঘুম ভাঙল। ঘড়িতে দেখলাম প্রায় 9:30 বাজে। দরজা খুলতেই এক বৃদ্ধ রুম বেয়ারা আমার ঘরের ভিতরে ঢুকেই ডান হাত কপালের কাছে তুলে বলল, আদাব। সালাম আলাইকুম না বলে আদাব বলাতেই বুঝলাম উনি বাঙালি। একটু হেসে বললাম, আপনি বাঙালি? হাঁ কর্তা, আমি বাঙালি। পেটের দায়ে এই বিদেশে পয়রা আছি। করাচি বিদেশ হবে কেন? বৃদ্ধ রুমিয়ারা একটু ম্লান হেসে বললেন, যে দেশের ভাষা, খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, আবহাওয়া আলাদা, সে বিদেশ ছাড়া আবার কি? বৃদ্ধের কথা শুনে আমি বিস্মিত হই না, বরং খুশি হই। আমি কিছু বলবার আগেই উনি বললেন, আপনার ঘরে বেশিক্ষণ থাকা ঠিক না। আমি সর্ষের তেল এনে দিচ্ছি, ভালোভাবে স্নান করুন। এই সালাদের এক গাদা মশলা দেওয়া খাবার দাবার খাওয়ার দরকার নেই। আমি মাছের ঝোল ভাত এনে দেব, তাই খেয়ে বেরিয়ে পড়ুন। বুঝলাম পরিকল্পনা মতোই এগোচ্ছে কাজ। বৃদ্ধের কথা উপেক্ষা করলাম না, সর্ষের তেল মেখেই স্নান করলাম। বেশ পরিতৃপ্তির সঙ্গে মাছের ঝোল ভাত খেলাম। তারপর ওই বৃদ্ধের নির্দেশ মতো পিডি স্ট্রিটের কটেজ ইন্ডাস্ট্রিজ সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টারের সামনে গিয়ে ট্যাক্সি ছেড়ে দিলাম। 10-15 মিনিট এদিক ওদিক ঘোরাঘুরির পর ডান দিকে কিছু দূর যেতেই বৃদ্ধের দেওয়ার নম্বরে রোস্টিন দেখতে পেলাম। গাড়িতে কেউ ছিলেন না, কিন্তু দরজা খোলা ছিল। আমি গাড়িতে বসবার প্রায় সঙ্গে সঙ্গে এক ভদ্রলোক হাসতে হাসতে গাড়িতে উঠলেন। হাসতে হাসতেই বললেন, আমি সিরাজুল ইসলাম। গাড়ি খুঁজতে কোনো অসুবিধা হয়নি তো? না। উনি সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট করলেন। একটু ফাঁকা রাস্তায় পৌঁছেই উনি বললেন, আপনি খুব ভালো দিনে এসেছেন। কেন? আজ আমাদের চিত্রাঙ্গদার ফাইনাল রিহার্সাল। তাই নাকি? হ্যাঁ, একসঙ্গে অনেক বাঙালির সঙ্গে আপনার আলাপ হবে। তাহলে তো সত্যি ভালো দিনে এসেছি। গাড়িতে যেতে যেতেই অনেক গল্প হলো। সিরাজুল ইসলাম জন্মেছেন কলকাতায়, পড়াশুনো কলকাতার রিপন কলেজে, তবে এমএ পড়েছেন ঢাকায়। চাকরি করেন পাকিস্তান রেডিওর বাংলা বিভাগে। আমার কথাও উনি শুনলেন। 2-5 মিনিট পর সিরাজুল ইসলাম লুকিয়ে একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কলকাতার কথা মনে পড়লে আর কিছুই ভালো লাগে না। আমি বললাম,
যেখানে জন্মেছেন, যেখানে লেখাপড়া শিখেছেন, সেখানকার স্মৃতি কখনোই ভোলা যায় না। সিরাজুল হঠাৎ ডান দিকে স্টিয়ারিং ঘুরিয়ে নতুন রাস্তায় পড়েই বললেন, কাজকর্মের ঝামেলায় দিনগুলো কেটে যায় ঠিকই, কিন্তু কদাচিৎ কখনো কলকাতার লোকজনের সঙ্গে দেখা হয়ে গেলে শুধু কলকাতার কথাই মনে হয়। উনি আপন মনে একটু ম্লান হেসে বললেন, কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমি করাচিতে এসে রেডিও পাকিস্তানের সেবা করব। কেন? পূর্ব পাকিস্তানের লোক হয়ে করাচিতে এসে চাকরি করা কি স্বাভাবিক ব্যাপার নয়? সিরাজুল আমার দিকে তাকিয়ে একটু হেসে বললেন, আমাদের দেশ বসিরহাট, পূর্ব পাকিস্তান না? তাই নাকি? হ্যাঁ। তাহলে কি দাঙ্গার পরে বসিরহাট ছেড়ে পূর্ব পাকিস্তানে চলে যান? উনি আবার একটু হাসেন, বলেন, দাঙ্গা হয়েছিল কলকাতায়, ঢাকায়, নোয়াখালীতে, বসিরহাটে না। তাহলে বসিরহাট ছাড়লেন কেন? উনি একটা আঙুল দিয়ে কপাল দেখিয়ে বললেন, সবই কিসমতের খেল। ঢাকায় ব্যবসা করতে গিয়ে বাবা মারা গেলেন, আর সেই ব্যবসা সামলাতে আমি গেলাম ঢাকায়। বাস এমন জড়িয়ে পড়লাম যে আর ফিরতে পারলাম না। রহমান সাহেবের বাড়িতে ঢুকেই আমি স্তম্ভিত। চিত্রাঙ্গদা নাচছে আর গান হচ্ছে, আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি। আমি ঘরে পা দিতেই মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদার নাচ থেমে গেল, গান বন্ধ হলো। চিত্রাঙ্গদা মুহূর্তের জন্য একটু হেসে আমার দিকে তাকালেন, আমাকে অভ্যর্থনা করলেন ঘরের সবাই। আমি হাসতে হাসতে বললাম, আপনারা এমন করে অভ্যর্থনা করছেন যেন ঘরে অর্জুন ঢুকলেন। আমার কথায় ঘরের মেয়ে পুরুষ সবাই হাসলেন। চিত্রাঙ্গদা বললেন, কোনো দ্বিধা সংকোচ না করে প্রায় অর্জুনের মতোই তো এলেন। আমি হাসতে হাসতে বলি, তাহলে কি বলবো, কাহারে হেরিলাম আহা, সে কি সত্য, সে কি মায়া। ঘরভর্তি সবাই হাসিতে লুটিয়ে পড়লেন। হাসি থামতে সিরাজুল ইসলাম একটি মেয়েকে বললেন, লায়লা, তুই সবার সঙ্গে পরিচয় করিয়ে দে। লায়লা আমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবার পর আমাকে পাশে নিয়েই বসলেন। তারপর একটু চাপা গলায় বললেন, আমি লায়লা, লায়লা ইসলাম, সিরাজুল ইসলামের বোন। এ ঘরের অর্ধেকের বেশি তো রেডিও টিভিতে আছেন, আপনিও কি রেডিও বা টিভিতে আছেন? না না, আমি পড়াশুনো করছি। কি পড়ছেন? এমএ। লায়লা একটু হেসে জবাব দিলেন, বছর 2 আগে এমএ পাশ করেছি। তাহলে রিসার্চ করছেন? হ্যাঁ, তা বলতে পারেন। ওই সামান্য বিরতির মধ্যেই চার চিড়ে পোলাও এসে গেল। মিসেস রহমান নিজে আমাকে চা দিলেন। লায়লা এগিয়ে দিল 1 প্লেট চিড়ের পোলাও। একটু হাসি ঠাট্টা গল্প গুজবের পর আবার রিহার্সাল শুরু হলো। নাচ গানের মধ্যে যেন নিমেষেই সময়টা কেটে গেল। রিহার্সাল শেষ হবার পরেও আবার চা, কফি আর হিঙের কচুরি। নানান জনের সঙ্গে কিছুক্ষণ গল্প গুজব। এবার আস্তে আস্তে সবাই বিদায় নিতে শুরু করলেন। হঠাৎ হুদা সাহেব আমার কাছে এসে বললেন, হাজার হোক আপনি ইন্ডিয়ান জার্নালিস্ট, পুলিশ নিশ্চয়ই একটু খেয়াল রাখছে, কিন্তু যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করবেন। আমি মিস্টার হুদার টেলিফোন নম্বরের কাগজটা হাতে নিয়ে বললাম, কোনো অঘটন ঘটবার সম্ভাবনা আছে নাকি? উনি হেসে বললেন, না না, কিছু ঘটবে না, আমি ঘণ্টাখানেক আগে টেলিফোন করেছি। সিরাজুল ইসলাম পাশেই ছিলেন। উনি বললেন, হুদা সাহেব আমাদের গোয়েন্দা বিভাগের ডেপুটি ডিরেক্টর। তার চাইতে বড় কথা, উনি কলকাতায় থাকবার সময় পঙ্কজ মল্লিকের কাছে রবীন্দ্রসঙ্গীত শিখেছেন। আমি হুদা সাহেবকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি সিরাজুল আর লায়লার সঙ্গে ওদের বাড়ি রওনা হলাম। বাড়ি ফেরবার পথে সিরাজুল আমাকে প্রায় সারা শহরটাই ঘুরিয়ে দেখাবার পর বললেন, আপনার মতো লোকের কাছে এ শহরে দেখার কিছু নেই, তবে কাল যদি আপনাকে ক্লিপটন বিচ দেখাতে পারি
তাহলে নিশ্চয়ই আপনার ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, ক্লিপটন বিচের কথা অনেকের কাছেই শুনেছি আমি। কাল যদি ছুটি নিতে পারি তাহলে আমি নিয়ে যাব, নয়তো লায়লা আপনাকে ঘুরিয়ে আনবে। আমি বললাম, কাজকর্মের ক্ষতি করে আমাকে বেড়াতে নিয়ে যাবার দরকার নেই। লায়লা বললেন, আপনাকে একটু ঘুরিয়ে আনলে আমাদের কারোরই কোনো কাজের ক্ষতি হবে না। দাদা ছুটি না পেলে আমি আপনাকে ঘুরিয়ে আনবো। ঘুরে ফিরে সিরাজুলের বাড়িতে পৌঁছতেই সন্ধ্যা হয়ে গেল। ওদের মা দরজা খুলে দিয়েই বললেন, একটু আগেই রহমান সাহেবের কুটি থেকে ফোন এসেছিল। তার আগে তোর অফিস থেকে 2 বার ফোন এসেছিল। সিরাজুল প্রথমেই ওর অফিসে ফোন করলেন। সহকর্মী নুরুল হাসানের খুব জ্বর, সুতরাং একটু পরেই ওকে রেডিওতে পৌঁছতে হবে। এরপর রহমান সাহেবের বাড়িতে ফোন করে জানলেন, আমার আপত্তি না থাকলে আগামীকাল দুপুরে আমাকে ওরা খাওয়াতে চান। মিসেস রহমান আমার সঙ্গেও কথা বললেন। আজ তো আপনার সঙ্গে ভালো করে কথাই বলতে পারলুম না, তাই কাল দুপুরে আসুন, সবাই মিলে একটু গল্প করা যাবে। আমি সানন্দে স্বীকৃতি জানালাম। সিরাজুল একটু পরেই রেডিও স্টেশনে চলে গেল। যাবার সময় বললেন, আপনি আমার লায়লার সঙ্গে গল্প করুন, আমি যত তাড়াতাড়ি পারি ফিরে আসছি। সিরাজুলের মার সঙ্গে অনেক গল্প হলো। উনি কাটোয়ার মেয়ে, ম্যাট্রিক পাশ করেছেন কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। ভিক্টোরিয়াতে আইএ ক্লাসে ভর্তি হবার পরই বিয়ে হয়। উনি বললেন, আমাদের সব আত্মীয় স্বজনই পশ্চিমবাংলায়, শুধু বড় মেয়ে আর জামাই ছাড়া ঢাকায় আমাদের আর কোনো আত্মীয় নেই। আত্মীয় স্বজন ছেড়ে এত দূর দেশে পড়ে থাকতে একটুও ভালো লাগে না। সবশেষে উনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কোথা দিয়ে যে কি ঘটে গেল তা ভাবতেও অবাক লাগে। আমি চুপ করে ওর কথা শুনি। লায়লা স্নান করতে গেছেন, ঘরে শুধু আমরা দুজন। কিছুক্ষণ চুপ করে থাকবার পর হঠাৎ উনি প্রশ্ন করলেন, আচ্ছা বাবা, শনিবারের চিঠি এখনো বেরোয় না? তাই নাকি? অত সুন্দর কাগজটা বন্ধ হয়ে গেল? হ্যাঁ। ভারতবর্ষ প্রবাসী, সে তো চলছে। না, ওগুলো বন্ধ হয়ে গেছে। কি আশ্চর্য! তাহলে লোকে পড়ে কি? এখন নতুন নতুন অনেক কাগজ বেরিয়েছে। কিন্তু বাবা, সেগুলো তো ভারতবর্ষ প্রবাসী হতে পারে না। না, তা কি সম্ভব? বৃদ্ধা আবার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সবকিছুই এমনভাবে বদলে যাচ্ছে যে আমাদের সবকিছুই বেসুরো মনে হয়। লায়লা স্নান করে আসতেই উনি বললেন, তোরা গল্প কর, আমি শুতে যাই, পায়ে বড় ব্যথা করছে। লায়লা আমাকে বললেন, আমার বাতের ব্যথায় বড় কষ্ট পাচ্ছেন, বেশিক্ষণ বসে থাকতে পারেন না। আমি বললাম, আমি তো অনেকক্ষণ আপনাকে আটকে রেখেছি, বেশ, আপনি এবারে বিশ্রাম করুন। বৃদ্ধা চেয়ার ছেড়ে উঠতে উঠতে লায়লাকে বললেন, একে দেখে শুনে খেতে দিস। লায়লা হাসতে হাসতে বললেন, কেন, তোমার কলকাতার লোক বলে? হ্যাঁ, তাই তো। ওর মা ভিতরে চলে যেতে লায়লা জিজ্ঞেস করলেন, আমাদের রিহার্সাল কেমন লাগলো? খুব ভালো। কি ভালো লাগলো? নাচ গান, আপনাকে, আপনার দাদাকে, রহমান সাহেবকে। আমি আপনার সামনে বসে আছি বলে আমাকে খুশি করবার কোনো দরকার নেই, ঠিক তো? অবশ্যই। তাহলে বলি, আপনি ছাড়া আর সবাইকে ভালো লেগেছে, আর আমাকে একটুও ভালো লাগেনি। কেন? আপনার রূপ নেই, গুণ নেই, আপনাকে ভালো লাগবে কেন? ঠিক বলেছেন। দুজনেই হাসি। এবার আমি প্রশ্ন করি, আচ্ছা, মেয়েরা কি সব সময় নিজেদের প্রশংসা শুনতে ভালোবাসে? মানে মেয়েদের দোষ দিচ্ছেন কেন? প্রশংসা শুনতে আপনারা ভালোবাসেন না? অন্যের কথা বলতে পারি না, তবে আমার প্রশংসা করলে নিশ্চয়ই আমার ভালো লাগবে। কিন্তু দুঃখের কথা, কেউ আমার প্রশংসা করে না।
কেউ না? একজন করে, তবে সাক্ষাতে না। তিনি কে? এক কথায় জবাব দিতে পারবো না। ঠিক আছে, সবিস্তারেই বলুন। তার কথা শুরু করলে যে আরো 2-4 দিন আমাকে করাচি থাকতে হবে। তাই থাকুন, কে আপনাকে চলে যেতে বলেছে? আর 2-4 দিন থাকবার পর যদি যেতে ইচ্ছে না করে? ইচ্ছে না করে থেকে যাবেন। যদি সিরাজ সাহেব আপত্তি করেন, সে দায়িত্ব আমার। আপনি আমার দায়িত্ব নেবেন কেন? আমার ইচ্ছা। আমি আর কথা বলি না। লায়লার দিকে তাকিয়ে একটু হাসি। লায়লাও হাসেন। দুজনেই দুজনকে দেখি আর হাসি। তারপর লায়লা বললেন, আপনি ভারী মজার লোক। কেন? বেশি কথা বলেন। তাই নাকি? আপনি আমাদের রিহার্সালের ওখানে ঢুকতেই বুঝলাম আপনি বেশ ইন্টারেস্টিং লোক। আমি হাসি। হঠাৎ লায়লা উঠে দাঁড়িয়ে বললেন, একটু বসুন, আমি চা করে আনি। কোনো দরকার নেই। কেন? চা খেতে ইচ্ছে করছে না? ইচ্ছে তো করছে, কিন্তু আপনি চলে গেলে একলা একলা ঝগড়া করবো কেমন করে? লায়লা হাসতে হাসতে বললেন, বেশ, আমার সঙ্গে কিচেনে চলুন। না, থাক। তাহলে আপনার সঙ্গে আরো অনেক জায়গায় যেতে ইচ্ছে করবে। লায়লা হাসতে হাসতে বেরিয়ে গেলেন। আমরা চা খেতে খেতে সিরাজুল সাহেব ফিরে এলেন। অনেক গল্প হলো, তবে শুধুই কলকাতার কথা। ভিক্টোরিয়া, চৌরঙ্গি, কলেজ স্কোয়ার, কফি হাউস, বসন্ত কেবিন, পুরনো বইয়ের দোকান, গানের জলসা, ময়দানের ফুটবল, আরও কত কি। সবকিছুর মধ্যেই কেমন একটা আবেগ, মমত্ববোধ, কি যেন হারাবার বেদনা। কথা বলতে বলতে সিরাজুল সাহেব হঠাৎ চুপ করেন। কি যেন আপন মনে ভাবেন, নাকি মনে মনে কিছু আবৃত্তি করছেন। আচ্ছা, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, অজিত দত্ত, বিষ্ণু দে কলকাতাতেই আছেন তো? সুভাষ মুখোপাধ্যায় খুব জনপ্রিয়, তাই না? আমাদের কথাবার্তার মাঝখানে হঠাৎ লায়লা বললেন, দাদাও খুব ভালো কবি। তাই নাকি? সিরাজুল একটু হাসেন। লায়লা বললেন, দাদার 3টে কবিতার বইও বেরিয়েছে। আমি সিরাজুল সাহেবকে বলি, আপনি তো আচ্ছা লোক, এসব খবর আগে বলেননি। উনি সলজ্জভাবে বললেন, 5 জনকে জানানোর মতো কবিতা আমি লিখতে পারি না। তবে মাঝে মাঝে যখন মানসিক যন্ত্রণাটা অসহ্য হয়, তখন কবিতা না লিখে পারি না। কথায় কথায় অনেক রাত হয়েছিল, তাই খেয়ে দেই হোটেলে ফিরে এলাম। হোটেলে পৌঁছে দেবার সময় সিরাজুল সাহেব জানালেন উনি ছুটি পাননি। রহমান সাহেবের বাড়িতে খেতে যেতে পারবেন কিনা তারও ঠিক নেই, তবে খুব চেষ্টা করবেন। আর জানালেন লায়লা 12টা নাগাদ আমার হোটেলে এসে আমাকে রহমান সাহেবের বাড়ি নিয়ে যাবেন। তারপর খাওয়া দাওয়ার পর লায়লাই আমাকে ক্লিপটন বিচ ঘুরিয়ে আনবেন। মনে মনে খুশি হলো, ভদ্রতার খাতিরেই আপত্তি জানালাম। কিন্তু সিরাজ সাহেব বললেন, না না, আপনার দ্বিধা করবার কোনো কারণ নেই। ওর একটুও কষ্ট হবে না, বরং খুশি হবে। মনে মনে ঠিক করেছিলাম 10টা পর্যন্ত ঘুমোবো, কিন্তু 9:30 বাজতে না বাজতেই দরজায় খটখট আওয়াজ। রাত্রে 3টে নাগাদ এয়ারপোর্টে যেতে হবে, সুতরাং রাত্রে ঘুম হবার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তাই একটু বিরক্ত হই বিছানা ছেড়ে উঠলাম। দরজা খুলে আমি হতবাক। লায়লা? আমি অবাক হয়ে বললাম, আপনি আপনি এখন? লায়লা দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে হাসতে বললেন, আগে বলুন, আপনার ঘরে ঢোকবার অনুমতি পাবো কি না? নিশ্চয়ই নিশ্চয়ই। ঘরে ঢুকে আমার বিছানার দিকে একবার তাকিয়েই লায়লা প্রশ্ন করলেন, শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিলেন বুঝি? আমি হেসে বলি, হ্যাঁ, আপনাকে। তাহলে আপনার ঘরে আমার বসবার অধিকার আছে, তাই না? 100 বার। আমি টেলিফোন করে রুম সার্ভিসকে চা পাঠাতে বলে ওকে প্রশ্ন করি, হঠাৎ হঠাৎ এখন আপনার আবির্ভাব? অকারণেই। সিরাজ সাহেব কি বাড়িতে? না,
ওকে আমি অফিসে নামিয়ে দিয়েই এখানে এসেছি। উনি এত সকালেই অফিসে গেলেন? হ্যাঁ, আজ ওর অনেকগুলো রেকর্ডিং আছে। সেই বৃদ্ধ রুমিয়ারা চা নিয়ে এলো, টুকটাক কথা বলে চলে গেল। লায়লা আমাকে চা করতে দিলেন না, বললেন, থাক, আমার সামনে আপনাকে আর চা করতে হবে না। চা খেতে খেতে আমি আবার জানতে চাই, সত্যি বলুন তো, আপনি এখন এলেন কেন? কোনো প্রোগ্রাম চেঞ্জ হয়েছে? না না, কোনো প্রোগ্রাম চেঞ্জ হয়নি। তাহলে এখন এলেন কেন? ইচ্ছে হলো, তাই চলে এলাম। সত্যি? আমি মিথ্যে কথা বলি না। না না, আমি তা বলছি না, তবে ভাবছিলাম হয়তো কাল আপনার সঙ্গে কথা বলতে বেশ লাগছিল, তাই মনে হলো যাই, আপনাকে একটু বিরক্ত করে আসি। খুব ভালো করেছেন। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। করাচিতে আসবার আগে মনে মনে অনেক ভয় ছিল, কিন্তু কাল এত আনন্দে কাটিয়েছি যে আপনাদের কথা কোনো দিনই ভুলতে পারবো না। আমাদেরও খুব ভালো লেগেছে। কাল অনেক রাত পর্যন্ত আমি আর দাদা আপনার কথাই আলোচনা করেছি। তাই নাকি? হ্যাঁ, আমি সত্যি ভাগ্যবান, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। লায়লা আমার দিকে তাকিয়ে একটু হেসে বললেন, আপনি বেশ চট করে সবাইকে আপন করে নিতে পারেন। আমি তো বুঝতে পারিনি কাকে আপন করে নিলাম। আচ্ছা, ওসব কথা থাক, আপনি কিন্তু রহমান সাহেবের বাড়িতে জমে যাবেন না। আমি হেসে বলি, সেটা কি আমার হাতে? হ্যাঁ, আপনার হাতে। আমি হাসি চেপে বললাম, ঠিক আছে, ওরা কেউ থাকতে বললে বলবো আপনি বেশিক্ষণ থাকতে বারণ করেছেন। কোনো আপত্তি নেই। না, রহমান সাহেবের বাড়িতে সত্যি বেশিক্ষণ থাকতে পারলাম না। ওদের আন্তরিকতার জন্য বারবার ধন্যবাদ জানিয়ে বললাম। বেশ কয়েক জায়গায় ঘোরাঘুরি করতে হবে, তাই অনিচ্ছা সত্ত্বেও এখন আড্ডা ছেড়ে উঠছি। লায়লা আয়েশার সঙ্গে গল্প করছিলেন। আমি ওকে বললাম, উঠুন, আর গল্প করলে আমাদের সব জায়গায় যাওয়া হবে না। লায়লা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বললেন, আমি তো আপনার ড্রাইভার, হুকুম করলেই উঠব। রহমান সাহেবের বাড়ি থেকে বেরিয়েই ডান দিকে ঘুরেই লায়লা হাসতে হাসতে বললেন, ওয়েল ডান। কৃতিত্ব অভিনেতার নয়, পরিচালিকার। লায়লা আমার দিকে তাকিয়ে একটু হেসে বললেন, আপনার সঙ্গে দিনের পর দিন কাটালেও কেউ ক্লান্ত হবে না। গাড়ি চলেছে সোজা পশ্চিমে। আরব সাগরের ঝোড়ো হাওয়া উইন্ডস্ক্রিনের উপরে আছড়ে পড়ে পড়ে গাড়ির ভিতরে আশ্রয় নিচ্ছে। লায়লার চুল উঠছে, শাড়ির আঁচল উঠছে। আমি দেখছি, না দেখে পারছি না। হঠাৎ দেখি আরব সাগর আমার সামনে দাঁড়িয়ে মাতলামি করছে। লায়লা অস্টিনের ইঞ্জিন বন্ধ করে দিয়েই বললেন, এই আমাদের ক্লিপটন বিচ। শহরের এত কাছে? হ্যাঁ, শহর থেকে মাত্র 3 মাইল। দু এক পা এগিয়ে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়েই বললাম, সত্যি সত্যি অপূর্ব। আপনি আরো 2-1 দিন থাকলে মনরো আইল্যান্ড ঘুরিয়ে আনতাম, ওটাও খুব সুন্দর জায়গা। পরের বার যাওয়া যাবে। আপনি কি আবার করাচি আসবেন? আশা তো করি। আস্তে আস্তে সামনের দিকে এগুতে এগুতে লায়লা বললেন, এলে কিন্তু খুশি হব, কিন্তু আশা করি না। কেন? মানে এ সংসারে বেশি আশা করলেই বেশি দুঃখ পেতে হয়। তা ঠিক, কিন্তু আমি না এলে আপনি দুঃখ পাবেন কেন? দুঃখ না পেলেও আশা ভঙ্গ তো হবে। ক্লিপটন বিচের আলো ছায়ায় ঘোরাঘুরি করতে করতে আমরা কত কথা বলি এলোমেলো। কখনো হাসি, কখনো গম্ভীর হয়ে ভাবি, আবার আনমনাও হই মাঝে মাঝে। তারপর অস্তগামী সূর্যের মুখোমুখি হয়ে সমুদ্রের ধারে বসি, কখনো নীরব, কখনো বা সরব, আবার কখনো দুজনের দিকে তাকিয়ে থাকি অপলক দৃষ্টিতে। দুজনের চোখেই কত অনুক্ত প্রশ্ন,
ফেরবার পথে গাড়িতে কেউই বিশেষ কথা বলি না, বলতে পারি না, বলতে মন চায় না। আনমনা হয়ে কত কি ভাবি, বোধহয় লায়লাও ভাবেন। ফিরে আসি করাচি শহরে। রেডিও স্টেশন থেকে সিরাজুল সাহেবকে তুলে নিয়ে সোজা ওদের বাড়ি। আম্মা আমার সঙ্গে আবার সেই কলকাতার গল্প করেন। সিরাজুল সাহেব আমায় তার কবিতার বই সাধনা আমার সাধনা উপহার দেন। আমার 48 ঘন্টা করাচি বাসের মেয়াদ যত কমে আসছে, ঘড়ির কাঁটা তত বেশি জোরে দৌড়চ্ছে। হোটেলে জিনিসপত্র গোছগাছি করা ছিল, তাই 10টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করবার পর আর বসলাম না। ওরা 2 ভাই বোনেই আমাকে হোটেলে ছাড়তে এলেন। রাত তখন 11টা। আমি আর সিরাজুল সাহেব ঘরে ঢুকলেও লায়লা বারান্দায় দাঁড়িয়ে রইলেন। ভিতরে আসতে বললাম, কিন্তু উনি এলেন না। ঘরে ঢুকে সিরাজুল সাহেব বললেন, দাদা, আমার একটা উপকার করবেন? নিশ্চয়ই করব। আপনি নিশ্চয়ই মাঝে মাঝে কলকাতায় যান? হ্যাঁ, যাই। আমার 2খানা বই আর একটা ফাউন্টেন পেন একজনকে পৌঁছে দেবেন? আমি হেসে বললাম, হ্যাঁ, সানন্দে। উনি ব্যাগ থেকে 2 কপি সাধনা আমার সাধনা আর একটা নতুন লেডিস পার্কার কলম বের করে আমার হাতে দেবার পরে এক টুকরো কাগজ এগিয়ে দিলেন। বললেন, এই কাগজে ঠিকানা লেখা আছে। ঠিকানা পড়তেই চমকে উঠলাম, শ্রীমতী সাধনা রায়। আমি ওর দিকে তাকাতেই উনি একটু হেসে বললেন, হ্যাঁ দাদা, এই সাধনাই আমার সাধনা। আমি বিমুগ্ধ হয়ে ওকে একবার ভালো করে দেখেই বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। আমার বাহুবন্ধন থেকে মুক্ত হই উনি বললেন, দাদা, কফি খাওয়াবেন না? নিশ্চয়ই। আপনি কফির অর্ডার দিন, আমি গাড়িটা পার্কিংয়ে রেখে আসি। সিরাজ সাহেব বেরিয়ে যেতেই আমি কফির অর্ডার দিলাম। আমি টেলিফোন নামিয়ে রাখতেই লায়লা ধীর পদক্ষেপে ঘরে ঢুকলেন। দাদা কোথায় গেল? গাড়িটা পার্কিংয়ে রাখতে গেলেন। লায়লা 2-1 পা এগিয়ে একেবারে আমার সামনে মুখ নিচু করে দাঁড়ালেন। জিজ্ঞাসা করলাম, কিছু বলবেন? লায়লা একটা ছোট্ট প্যাকেট আমার হাতে দিয়ে বললেন, কাপলিংটা ব্যবহার করলে খুব খুশি হব। আর যদি কাপলিং দেখে আমার কথা মনে পড়ে, তাহলে নিজেকে ধন্য মনে করব। আমি সকৃতজ্ঞ চিত্তে ওর উপহার গ্রহণ করে বললাম, নিশ্চয়ই করব। এবার লায়লা কোনো কথা না বলে একটা খোলা খাম আমার হাতে দিলেন। দেখি ভিতরে রয়েছে ওর সুন্দর ছোট্ট একটা ছবি, ঠিক পার্সে রাখবার মতো। আমি কিছুতেই বলতে পারলাম না, লায়লা, আমার পার্সে একটাই ছবি রাখা যায়, সেখানে যার স্থান আছে সেই আমার চিরদিনের, চিরকালের। শেষ হলো আজকের গল্প, নিমাই ভট্টাচার্যের লেখা গল্প স্টপ ওভার করাচি। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত জানবার অপেক্ষায় রইলাম। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আর আপনারা যারা নতুন আছেন, যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। নিমাই ভট্টাচার্যের আরও অনেক সুন্দর সুন্দর গল্প আমি আমার চ্যানেলে পড়েছি। যদি না শোনা হয়ে থাকে শুনে দেখুন। শুনুন শিউলি, শুনুন হারানো সুর। শুনলে কিন্তু মতামত জানাতে ভুলবেন না। সবাই খুব খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।